অমনোযোগী। বাচ্চাদের এই বিষয়টা তো থাকে সাধারণত, অর্থাৎ ওদের মনোযোগ ঘাটতি থাকে, কোনো বিষয়ে ফোকাস করতে পারে না, সেটা পড়াশোনায় হতে পারে বা যে কোনো কাজে তারা ফোকাস থাকতে পারে না এবং মনোযোগ ঘাটতি থাকে। আবার তাদের মধ্যে অতি চঞ্চলতা থাকে। ওটাই হচ্ছে মেইনলি এডিএসডি। তো এডিএসডি হচ্ছে এক ধরনের নিউরো ডেভেলপমেন্ট ডিসঅর্ডার, যেটা পুরো অর্থ দ্বারাই অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। তো মনোযোগের ঘাটতি এবং অতি চাঞ্চল্য, এখন এটা সাধারণত 7 বছরের বাচ্চাদের মধ্যে থেকে এই মানসিক অবস্থাটা বেশি দেখা যায়। আবার আরেকটা জিনিস এখানে বলে রাখি, এটা আহ, মেয়েদের তুলনায় ছেলেদের মধ্যে আহ, বেশি দেখা যায় আর কি, মানে যে রেশিওটা ছেলেদের মধ্যে বেশি। তো এডিএসডির লক্ষণগুলো আমরা একটু সংক্ষেপেও শেয়ার করি, আমাদের দুইভাবে আমি এখানে রেখেছি। সাধারণত তারা স্কুলে ফোকাস করতে পারে না এবং পড়াশোনা ও দৈনন্দিন কাজে অসতর্ক থাকে বা ভুল করে। দীর্ঘ বিরতির জন্য স্থিরভাবে বসতে অক্ষমতা, দিবা স্বপ্ন দেখার প্রবণতা অনেক, অন্যমনস্কতা থাকে, চঞ্চল, অস্থির এবং সহজেই বিরক্ত হওয়ার প্রবণতা থাকে তাদের। সহজ নির্দেশনাবলী তারা অনুসরণ করতে অক্ষমতা থাকে। তারা অতিরিক্ত কথা বলে, কথা বলার সময় অন্যদের বাধা দেওয়ার মতো তাদের একটা প্রবণতা থাকে। তাদের মধ্যে ধৈর্যের অভাব থাকে, ধৈর্য ধরে তারা অপেক্ষা করতে পারে না। দিনের বেলায় অনেক সময় তারা হাইপার অ্যাক্টিভিটি খুব বেশি দেখা দেয়। তাদের বন্ধুত্ব করতে অসুবিধা, কারণ তারা একটা জায়গায় স্থির থাকে না কারোর সাথে। তাদের বন্ধুত্ব অসুবিধা থাকে। আমি জাস্ট কমন বিষয়টা একটু বলতেছি এখানে। যেমন এডিএসডি যাদের হয় তাদের মধ্যে একটি অন্যতম লক্ষণ হলো অন্যদের কথা বা নির্দেশ খেয়াল না করা। বিশেষ করে বাবা মায়েদের সাথে সবসময় থাকে, বাবা মায়েদের নির্দেশনাগুলো তারা ইনস্ট্রাকশন ফলো করতে চায় না। তারপর হচ্ছে এরা অন্যদের কাজের মধ্যে হুট করে ঢুকে পড়ে। আবার দেখা যাচ্ছে চারপাশে কি ঘটছে সে ব্যাপারে তার মনোযোগ থাকে না। তার মধ্যে উত্তেজনায় ভরপুর থাকে এবং একটি নির্দিষ্ট বিষয়ে মনোযোগ দিতে পারে, কিন্তু সে মনোযোগ বেশিক্ষণ ধরে রাখতে পারে না। এটা হচ্ছে সমস্যা। কারণ যারা বড়দের মধ্যে যখন এডিএইচডি থাকে, যারা ছোট, ওরা তো ছোটই, যারা অ্যাডাল্ট ওদের মধ্যে দেখা যায় ওরা অনেক কাজে হাত দেয়। এটা খেয়াল করবেন, ওরা একটা কাজে হাত দেয়, ওটা আবার সম্পূর্ণ শেষ করে না, শেষ না করে আরেকটা কাজে হাত দেয়, আরেকটা কাজে হাত দেয়। এটা হচ্ছে অ্যাডাল্ট যারা, বড় যারা, তাদের মধ্যে এটা বেশি দেখা যায়। তো আবার দেখা যাচ্ছে তাদের মধ্যে আবেগ অনুভূতি তারা নিয়ন্ত্রণ করতে পারে না, তারা অনেক বেশি রেগেও যায়, অনেক বেশি দুঃখ পায়, অনেক বেশি আবেগপ্রবণ হয়ে যায়। তো এগুলো কম বয়সের বাচ্চাদের মাঝে আমরা এক ধরনের দেখি। আবার বেশি বয়সের মানুষদের মধ্যে তারা ব্যক্তিগত জীবনে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়। এই জন্য আমাদেরকে ছোট কালেই, শিশুকালেই যদি এই সমস্যার সমাধান না করা হয়, এই বাচ্চা যখন বড় হবে তখন কিন্তু অনেক খারাপ পরিণতি তার জীবনে চলে আসে, তার ব্যক্তিগত জীবনে। আচ্ছা, এরা এক নাগাড়ে স্থির হয়ে বসতে পারে না। আচ্ছা, কোনো কিছু ভুল করলে বা তা বুঝিয়ে দিল, সে সেই ভুল থেকে শিক্ষা না নিয়ে বারংবার একই কাজ করতে থাকে। তা আমরা মেইনলি কমন কথাগুলো আসলে বলতেছি। এগুলো আপনারা চাইলে আমি শেয়ার করব এই লেখাগুলো। তারপর আমি আহ আমাদের সমস্যা সমাধানের জায়গাতে আমরা আসলে কথা বলতে চাচ্ছি বিদায় একটু টাচ করে গেলাম আর কি। তো আসসালামু আলাইকুম আবুল হোসেন ভাই। আপনি আমাদের প্রথম আসছেন আমাদের এখানে। তা আমরা একটু আলোচনা শুরু করেছি মাত্র, জাস্ট ইন্ট্রোডাক্টরি আলোচনাগুলো আমরা করছি। তবে আমরা সমস্যা সমাধানের জায়গাটা আজকে বেশি কথা বলবো। আবুল হোসেন ভাইয়ের জন্য বলছি। তবে যেহেতু আমাদের একটু দেরি হয়ে গেছে, ইন্ট্রোডাক্টরি বিষয়গুলো সবাই কম বেশি জানে। তো সমস্যা সমাধানের জায়গাটা বলবো, প্লাস আগামীকালকে ইনশাল্লাহ আমরা খাবার ব্যবস্থাপনা নিয়ে একটু বৃহৎ আলোচনা করব। প্লাস আপনাদের যদি কোনো সমস্যা শেয়ার করতে ইচ্ছা করে, সেই সমস্যা নিয়ে আমরা কালকে কথা বলবো, মানে সমস্যা সমাধান বা কোয়েশ্চেন আনসার যদি থাকে। আচ্ছা, এডিএসডি হওয়ার কারণ। এডিএসডি হওয়ার কারণের মধ্যে একটি কারণ হয় সাধারণত, আসলে এগুলো কোনো নির্দিষ্ট কারণ প্রমাণিত না। আমরা অনেক কারণই বলি, আমরা এগুলো বইপত্রে সব জায়গায় পাই। মেইন কারণ বলা হয় থাকে জিনগত কারণ বা বংশগত কারণও বলে।
পূর্বে কারো এই রোগ থাকলে পরবর্তী প্রজন্মের মধ্যে এটি হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু এছাড়া অন্য কারণেও মানুষ বলে, এগুলো আসলে প্রমাণিত না। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালের মলিকিউলার সাইকিয়াট্রিস্ট অধ্যাপক রয় পেয়ারলিসের গবেষণায় উঠে এসেছে যে গর্ভাবস্থায় মানসিক রোগের ওষুধ খাওয়ার ফলে গর্ভের সন্তানের মধ্যে এডিএইচডি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। অনেক গবেষক মনে করেন শরীরে জিঙ্ক ঘাটতি, শিশু খাদ্যে কৃত্রিম রং মেশানোর কারণেও এডিএইচডি হতে পারে। এখানে বলে রাখি, এডিএইচডি খাবার ব্যবস্থাপনা যখন আমরা আগামীকালকে ইনশাল্লাহ বলবো তখন বুঝতে পারবেন। বাচ্চাদের খাবারে যে আমরা যে চিপস দিয়ে দিচ্ছি, জুস দিয়ে দিচ্ছি, রঙিন খাবার, এগুলো কিন্তু যাদের হাইপার অ্যাক্টিভিটি আছে তাদের উপর কিন্তু প্রভাব পড়ে। তো এই জিনিসটা একটু আহ আমরা জানবো। গর্ভাবস্থায় মাদক সেবন ধূমপানের কারণেও হতে পারে। আরো ধারণা করা হয়েছে শিশুকালে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণেও এই মানসিক সমস্যা সৃষ্টি হতে পারে। আবার এটা পরিবেশগত কারণেও বলা হয়ে থাকে। অনেকের এনভায়রনমেন্টাল প্রবলেম থাকে, অনেকে দেখা যাচ্ছে বাসায় বাবা মায়ের সাথে স্বাভাবিক সম্পর্ক নাই, ঘরে সবসময় একটা অস্থিরতা, তখন এটা বাচ্চার মাঝেও কিন্তু কাজ করে। আচ্ছা, এখন কিছু করণীয় বিষয় আমরা আলোচনা করি। 6 মাসের বেশি এডিএইচডি এর লক্ষণগুলো দেখা গেলে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে অবশ্যই শরণাপন্ন হবেন। এডিএইচডি আক্রান্ত শিশুর জীবন স্বাভাবিক করে তুলতে পিতামাতার প্রধান ভূমিকা পালন করবে। তাদের সাথে অধিক সময় মিশতে হবে এবং তাদেরকে গুরুত্ব দিতে হবে। এগুলো হচ্ছে কমন কিছু কথা। শিশুদের বয়স অনুযায়ী খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে এবং প্রয়োজনীয় খনিজ পদার্থ সহ অন্যান্য খাদ্য উপাদান নিশ্চিত করতে হবে। শিশুকে উৎসাহ দিতে হবে এবং ছোটখাটো যে কোনো অর্জনের পুরস্কার দিতে হবে। শিশুকে বিভ্রান্ত করা যাবে না, তাকে সুস্পষ্টভাবে যে কোনো কিছু বুঝিয়ে দিতে হবে। বাইরে খেলাধুলায় অংশগ্রহণের ব্যবস্থা করতে হবে, এতে তার পর্যাপ্ত ঘুম হবে। কারণ এই কথাটা আবার বলি, বাইরে খেলাধুলা, কারণ সে যত বেশি ক্লান্ত হবে তত বেশি তার ঘুম হবে, যত বেশি তাদের ঘুম হবে তত বেশি তারা কিন্তু অস্থিরতাটা তার কমবে। যে হাইপার অ্যাক্টিভিটি, যেটা তাদের অস্থিরতা অতি চঞ্চলতা, এটা কমবে যদি তার ভালো ঘুম হয়। তো আমরা একটু দীর্ঘ সমাধানের দিকে যাই। যেমন প্রথম করণীয় হিসেবে আমি যেটা সবসময় বারবার বলি, দৈনন্দিন রুটিন। রুটিন ছাড়া আপনি অন্য যত কিছুই করেন, আহ, তার ওটাতে আপনি ওই ম্যানেজমেন্টটা খুব বেশি ফলপ্রসূ হবেন না যদি রুটিনটা আপনি মেনটেন না করেন। এই জন্য আমি প্রথমে রুটিনের কথাটা বারবার মনে করিয়ে দিচ্ছি। তো রুটিন, তার দৈনন্দিন রুটিন লাগবে। আমি সমাধানের বিষয়ে কথা বলছি। এডিএসডি শিশুরা দৈনিক সময়ভিত্তিক রুটিনের মধ্যে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে। তাই আপনার এডিএসডি শিশুর রুটিনটি এমন ভাবে করবেন যাতে সে ধারাবাহিকভাবে কিছু অ্যাক্টিভিটিতে ব্যস্ত থাকে। ব্যায়াম। ব্যায়াম হচ্ছে তাদের এডিএসডি বাচ্চাকে ম্যানেজ করার একটি গুরুত্বপূর্ণ আরেকটি উপাদান, মানে কৌশল। এই কৌশলটা হচ্ছে আপনার শিশু দৈনন্দিন রুটিনে ব্যায়াম যুক্ত করুন। প্রতিদিন অন্তত 20 মিনিট তাকে ব্যায়াম করানোর চেষ্টা করুন। এটি দিনভর তার চঞ্চলতা হ্রাস করবে। তার মধ্যে হতাশাবোধ এবং উদ্বেগ থাকলে সেটিও ব্যায়ামের মাধ্যমে নিরসন হবে। কারণ ব্যায়াম ব্যায়াম তার শরীরে যে ব্লাড সার্কুলেশন এবং বডি মাসেলের যে একটা মুভমেন্ট হবে, ওটা তার ব্রেনের নিউরনে কাজ করবে, যার কারণে এটা তার মধ্যে চঞ্চলতা হ্রাস করতে তাকে সাহায্য করবে। আর ব্যায়ামের আসলে অনেক বেশি উপকারিতা আছে। এটা যদি আমরা আলোচনা করতে যাই, দীর্ঘ একটা আলোচনা করা যায় ব্যায়ামের উপরে, শুধু ব্যায়ামের উপরে মানে উপকারিতা, আরো উম, আরো তার অর্গান গুলো কিভাবে কাজ করে ওটা আমরা জানতে পারবো ডিটেল আর কি। সকালের নাস্তা, যদি সকালের নাস্তাটা যদি তাকে স্বাস্থ্যসম্মত করেন দেন দেওয়া হয়, তাহলে তার দিনের শুরুটা ভালো হয়। যেমন যদি স্কুলের টিচার আপনাদের জানায় যে আপনার সন্তান ক্লাসে গিয়ে নিজের আসনে বসতে চায় না, কেবল ছুটাছুটি করে, তাহলে তার সকালের ব্রেকফাস্টের দিকে মনোযোগ দিন। ক্ষুধাবোধ চঞ্চলতা বাড়ায়, স্কুলে যাবার আগে তার ভরপেটে স্বাস্থ্যকর ব্রেকফাস্ট নিশ্চিত করুন। আচ্ছা, আমরা এই যে ঘুমের কথা বলছিলাম একটু আগে, এই যে আমি এখানে আমি জাস্ট উল্লেখ করেছি রাতের ঘুম বা ঘুমের প্রস্তুতি, ঘুমের রুটিন আমি একটু সংক্ষেপে লিখলাম। রাতে যদি তার ঘুমটা অনেক বেশি ভালো হয়, তাহলে তার দিনের শুরুটা হবে শান্তভাবে। এখন ঘুমের একটা প্রস্তুতি থাকে।
এই ঘুমের প্রস্তুতি এবং ঘুমের রুটিন নিয়ে আমাদের অটিজম ম্যানেজমেন্ট কোর্সে কিন্তু আমি বিশাল একটা আলোচনা করেছি। আপনারা যদি ভিডিও না দেখে থাকেন, কাইন্ডলি ঘুমের ভিডিওটা অডিওটা শুনবেন। এখানে অনেক বেশি বলেছি। যেমন ঘুম হচ্ছে প্রকৃতির একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ওষুধ, এটা আমরা সবাই জানি। তো ঘুমের প্রস্তুতি কিরকম, যেমন আমরা এখন রাতের বেলা ঘুমানোর আগে টিভি ছেড়ে রাখি, মোবাইল ছেড়ে রাখি, ইউটিউব ছেড়ে রাখি। ওখানে দেখা যাচ্ছে মানে শান্ত কিছু, শান্ত কোনো আহ, নাটক বা মুভি আমরা দেখছি না। দেখা যাচ্ছে খুব আহ হইচই টাইপের অনেক, এখন তো অনেক কিছু চলে। এখন বাচ্চা যদি ঘুমানোর আগে এরকম কোনো প্রোগ্রাম সে দেখে, তার সামনে চলে, তার ঘুমটা কিন্তু, ঘুমের প্রস্তুতি ভালো হবে না। তাহলে তার ঘুমের প্রস্তুতি নিতে হবে অন্তত পক্ষে রাতের 9টার পর থেকে, 9টা থেকে 10টার মধ্যে থেকে। তাকে স্ক্রিন স্ক্রিন থেকে দূরে সরাতে হবে। যদি তাকে টিভির সামনেও রাখা হয়, তাকে স্ক্রিন থেকে দূরে সরাতে হবে। তাকে প্রয়োজনে সফট মিউজিক দিয়ে বা সফট কোনো, শান্ত থাকার মতো কোনো প্রোগ্রাম যদি থাকে, ওটা সে দেখতে পারে। আর তার ঘুমের প্রস্তুতি হিসেবে আপনার